হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। অনেক দিন ভিডিও দিতে পারিনি, একটু কাজের ব্যস্ততার কারণেই ভিডিও আপলোড করতে পারছিলাম না। তো মার্কেটেও সেরকম যে ভিডিও করার মতো কনস্ট্যান্ট নেগেটিভ মানে সেইভাবে একই জায়গায় থমকে দাঁড়িয়েছিল মার্কেট। তো লাস্ট শুক্রবার ফ্রাইডেতে মার্কেট রিবাউন্ড করে ভালো রকম। এটা একটা ভালো সংকেত। সবসময় টেকনিক্যাল অ্যানালিসিসে বলে যে ফ্রাইডেতে যদি মার্কেট বুলিশ থাকে তো মার্কেটের পক্ষে ভালো। জেনারেলি যদি বেয়ার মার্কেটের যেটা দেখা যায় সবসময় উইকের মাঝে, মানে বুধবার মার্কেট হাই করে, মানে সপ্তাহের মধ্যে যে হাইটা বুধবার হয়নি, শুক্রবার সব থেকে ডাউনফল হয়। আর বুল মার্কেট আসার লক্ষণ হচ্ছে মঙ্গলবার মানে টিউসডে মার্কেট সব থেকে ডাউনে যায়, মানে মিড টার্মে, মানে দুপুরের সময়। তারপরে শুক্রবার দিন মার্কেট সব থেকে মানে বুলিশনেস দেখায়, মানে যে কোনো শেয়ারের উইকের হাইটা তৈরি হয়, মানে সোম থেকে শুক্রবারের যে 5 দিনের মধ্যে শেয়ারের হাইটাই তৈরি হয়, মানে সব থেকে ওপরে ট্রেড করে সেটা হচ্ছে শুক্রবার। নট নেসেসারি কি ওপরে গিয়ে ক্লোজিং দেবে, হাই তৈরি করার পর নিচেও ক্লোজিং দিতে পারে, কিন্তু হাইটা তৈরি হওয়া দরকার। তো সেরকমই শুক্রবার একটা আমরা পেয়েছিলাম। আজও সোমবার সকালবেলায় এখন 12টা বাজছে ভিডিও বানাচ্ছি। ওভারঅল মার্কেট ভালোই পজিটিভ আছে। তো ইরান এবং ইউএসের মধ্যে অনেক কথাবার্তা এগোচ্ছে, যুদ্ধ সংঘর্ষ বিরতি আছে, সেই সব খবরেই মার্কেট একবার করে তেজি নিচ্ছে, আবার কোনো একটা খবর আসছে, আবার মার্কেট ফেলছে। কিন্তু আমি বিভিন্ন বড় বড় হস্তির আর কি ইন্টারভিউ দেখছিলাম, তাতে রিদম দেসাইয়ের ইন্টারভিউ আমি সেদিন শুনলাম। তো উনি বলছেন, আমার 28 বছর 29 বছরের কেরিয়ারে এরকম সস্তা ইন্ডিয়ান মার্কেট দেখিনি। তো এতটাই সস্তা হয়ে আছে। ইভেন আপনি যদি নিফটি চার্ট ছাড়াও যদি বড় বড় কোম্পানি দেখেন, লাইক রিলায়েন্স ইন্ডাস্ট্রি, এইচডিএফসি ব্যাঙ্ক, হিন্দুস্তান ইউনিলিভার, তো এই ধরনের কোম্পানি মানে অল টাইম হাই থেকে লাগাতার 4 বছর, কেউ 3 বছর, কেউ 2.5 বছর, মানে অল টাইম হাই থেকে 10%, 15%, 20% ডাউনে আছে। ইভেন ইফ টিসিএস, ইনফোসিসের মতন কোম্পানি ওপর থেকে প্রায় 20%-এর মতো ডাউনে আছে। তো প্রচণ্ড সস্তা ভ্যালুয়েশন। তো এবার মার্কেট না বাড়ার মেন কারণের মধ্যে অনেক কারণ আছে। তার মধ্যে সবথেকে যেটা মেজর কারণ হচ্ছে এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু ব্যাপকভাবে সেল করে বেরিয়ে যাচ্ছে। তো সেটা হচ্ছে অন্যতম কারণ। তাছাড়া আর একটা কারণ হচ্ছে এই যুদ্ধের ফলে তেলের দাম, ক্রুড অয়েলের দাম অনেক ওপরে আছে। একদম ওপরে চলে গেছিলো 120 থেকে এখন 100-এর কাছাকাছি ইউএস ব্যারেল এসছে। তো এখান থেকে যেটা সম্ভাবনা এক্সপার্টদের কাছে শুনতে পাচ্ছি যে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু ইনফ্লেশন প্রচণ্ডভাবে আস্তে আস্তে হাইয়ের দিকে যাবে ইন্ডিয়াতেও। ইউএসএ মার্কেটে ইনফ্লেশন প্রচণ্ড হাইয়ে অলরেডি উঠে গেছে, তেলের দাম ওখানে আরও বেড়েছে। তো ইন্ডিয়া সব থেকে মানে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে লাস্ট কান্ট্রি তেলের দাম বাড়িয়েছে। তো ইন্ডিয়াতে ফলটা একটু দেরিতে আসবে। ফার্স্ট কোয়ার্টারে রেজাল্টে দেখা যাবে বেশিরভাগ কোম্পানিতে ইনফ্লেশন হাইয়ের জন্য কোয়ার্টারের রেজাল্ট খারাপ আসতে পারে। এক্সপেক্টেড যে সেকেন্ড কোয়ার্টারে মানে এপ্রিল, মে, জুনের রেজাল্টের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অনওয়ার্ডস যখন সেকেন্ড কোয়ার্টারের রেজাল্টগুলো আসবে তখন একটু বেটার আসবে। এবং বেটার আসার সাথে সাথে অলরেডি যেহেতু মার্কেট প্রচণ্ড ডাউনে আছে, প্রচণ্ড চিপ ভ্যালুয়েশন আছে, এখানে বড় ইনভেস্টাররা কিন্তু পজিশন বানাচ্ছে। চার্ট দেখলেই বোঝা যায়, কিন্তু কবে মার্কেট এগোবে এক্স্যাক্ট বলা যাচ্ছে না। কিন্তু মানে সস্তার নিরিখে, মানে চিপের ক্ষেত্রে সব থেকে সস্তা রিদম দেসাই তাই বলছেন যে ওনার কেরিয়ারে সব থেকে এরকম ইন্ডিয়ান চিপ মার্কেট আমি দেখিনি। অ্যাকচুয়ালি এটা ঘটছে যে টোটাল যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টারদের যে ফান্ড, ইমার্জিং মার্কেটের ফান্ড, সেই ফান্ডটা যেটা ইন্ডিয়ার দিকে আসছিল সেই বন্টনটা কমে গেছে ইন্ডিয়ার থেকে। মানে সাউথ কোরিয়া, তাইওয়ান, চায়না এই জাতীয় মার্কেটে বেশি ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি কোস্পির মার্কেট দেখেন, আমি জাস্ট একটু আগেই দেখছিলাম, দেখুন এখানে টিওএসপিআই কম্পোজিট ইন্ডেক্স, এটা হচ্ছে সাউথ কোরিয়ার ইন্ডেক্স। তো দেখুন এখানে কীরকম র্যালি মানে মার্কেট আছে। মানে ডিসেম্বর 2026, এখানে 2026-এর 30শে ডিসেম্বর
KOSPI ইন্ডেক্স ছিল ৩,৯৯৩, এখন ট্রেড করছে ৮,৫৪৫। মানে এখান থেকে লাস্ট 1 ইয়ারে প্রায় 103%-এর আপমুভ। একটু কিছুদিন কারেকশন হয়েছিল, আবার আজকে প্রায় 4% 5% আপ আছে। তো এরকম র্যালি সাউথ কোরিয়ান মার্কেট দেখিয়েছে। মানে এটা যদি আরও নিচে থেকে দেখেন, মোটামুটি এই সব জায়গা থেকে 29 আগস্ট 2025 মানে এখন লাস্ট 1 ইয়ারে 174% মানে বেড়েছে। এবার সেদিক থেকে দেখতে গেলে ডিফারেন্ট ইন্ডেক্সে যদি আপনি USA মার্কেটও দেখেন, এখানে ন্যাসডেক কম্পোজিটও দেখুন অলমোস্ট সেম র্যালি। মানে 22 মে 2025 থেকে লাস্ট 1 বছরে 75% র্যালি আছে। তো যারা ফরেন ইনভেস্টার, তারা যখন যেখানে মোমেন্টাম থাকে সেখানে বেশিরভাগ লোক 80% লোক সেখানেই চলে যায়। তো সেটা সাউথ কোরিয়া হতে পারে, ইউএসের নিজের মার্কেটে এত র্যালি দিয়েছে, তো সেখানেই মেনলি ইনভেস্টমেন্টটা হচ্ছে। সেখানে যদি আমাদের নিফটির চার্ট আমরা খুলে দেখি, তো জাস্ট কমপ্লিট অপোজিট ডিরেকশানে আছে। দেখুন এখানে সেপ্টেম্বরের 2024-এর যে মার্কেট ছিল, সেখান থেকে এখনও আজও মার্কেট প্লাস যদিও হয়েছে, গ্যাপ আপ ওপেনিংয়ে খুলেছে, তো এখনও আজকের ফিগারেও 9% নেগেটিভ। তো যেখানে দেখা গেল 140% লাস্ট 1 ইয়ারে রিটার্ন দিচ্ছে, কেউ 75% রিটার্ন দিচ্ছে, সেখানে লাস্ট 2 বছর ধরে ইন্ডিয়ান মার্কেট 10% এখনও নেগেটিভ আছে। তো এটা একটা বিরাট অপরচুনিটি। তো অপরচুনিটি আমাদের মনে হচ্ছে, কিন্তু যেখানে অলরেডি মোমেন্টাম তৈরি হয়ে আছে, যেখানে রিটার্ন আসছে, সেখানে কিন্তু গ্লোবাল ফান্ডগুলো মানে বড় বড় যেগুলো সোভরেন ইকুইটি ফান্ড, বড় গ্লোবাল ফান্ড, তারা কিন্তু ইমার্জিং মার্কেটে ওরা যেখানে মোমেন্টাম চলে সেখানে গিয়ে ইনভেস্টমেন্ট করে। তা আমি কৃষান্ত শর্মার ইন্টারভিউ দেখছিলাম, উনি অদ্ভুত ভালোভাবে বোঝান। তো ওখানে উনি বলছেন যে ইমার্জিং মার্কেটে ইন্ডিয়ার স্টেক কিন্তু আস্তে আস্তে কমেছে, এই মানে র্যাপিড অন্যান্য কান্ট্রিতে গ্রোথ আসার জন্য। মানে আমি কিছু ফিগার নিয়ে আলোচনা করলে বোঝা যাবে। দেখুন এখানে প্যাসিভ ইনভেস্টিং, যারা বড় বড় ইনভেস্টার মানে গ্লোবাল ফান্ড যেখানে ইনভেস্ট করে, কান্ট্রি ওয়েট ইন্ডিয়া। দেখুন অগস্ট 2014-তে যখন মার্কেট অনেক মানে একই জায়গায় দাঁড়িয়েছিল, ইন্ডিয়াতে একটা বিয়ার ফেজ ছিল, সেই সময় 6.84% ইন্ডিয়ার স্টেক ছিল। এটা বাড়তে 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 সেপ্টেম্বরের 2024-এ মানে এখানে 20.79। এটা ভালো করে বোঝার চেষ্টা করুন যে 100 টাকার মধ্যে 21 টাকা ইন্ডিয়াতে আসছিল 2024 সালে, এটা 2014-তে 6 টাকা 84, 2016-তে 8 টাকা 37 এরকম আসতো। মোদি গভর্নমেন্ট আসার পর এটা ভালো রকম প্রভূত উন্নতি হয়েছিল, 6 টাকা 84 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে 20%, 21% স্টেক, মানে 100 টাকা যদি ইনভেস্টমেন্ট করে তার 21 টাকা ইন্ডিয়াতে আসতো, বাদ বাকি অন্য ইমার্জিং কান্ট্রিতে ইনভেস্টমেন্ট হতো। সেটা কমতে কমতে 2025, 2026 এবং মের 2026-এ 10.87, মানে এখন 10 টাকা থেকে 11 টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে। তো এটা একটা মেন কারণ, মার্কেটে এফআইআই যতক্ষণ না ইনভেস্টমেন্ট আসছে ততক্ষণ মার্কেট র্যালি নিচ্ছে না। আরও যদি ডেটা আমরা দেখি, দেখুন এখানে কাস্টোডিয়ান অ্যাসেট যে এফপিআই মানে ফরেন ইনভেস্টারের সঙ্গে মিউচুয়াল ফান্ড অ্যাসেটের কম্প্যারিজন উনি দেখিয়েছিলেন। তো 2011-12-তে দেখুন 11.07 লাখ ক্রোর মানে ফরেন অ্যাসেট ছিল, মিউচুয়াল ফান্ডের 5.87। 2015-16-তে 22.25 ছিল মিউচুয়াল ফান্ডের অ্যাসেট ছিল 11.02 লাখ ক্রোর। 19-20-তে 25 লাখ ক্রোর ছিল ফরেন এফআইআই হোল্ডিং, মিউচুয়াল ফান্ডের 18.91 লাখ ক্রোর। 25-26-এ দেখুন কীরকম র্যাপিডলি বেড়েছে, দুটোই বেড়েছে, 69 লাখ কোটি এবং অলমোস্ট মিউচুয়াল ফান্ড কিন্তু সেম জায়গায় হয়েছে। তো এখানে একটা সুন্দর চার্টে উনি বোঝাতে চেষ্টা করছিলেন যে এফআইআই ফ্লো যখনই ডাউন হয়, যখন দেখুন এখানে 10,324 কোটি টাকা 2008-09 যখন সাবপ্রাইম ক্রাইসিস হয় তখন ওরা বের করেছিল, তখন 38% মার্কেট ফল হয়েছিল। 2015-16-তে 2008 কোটি টাকা নেগেটিভ করেছিল, মার্কেটও 9% নেগেটিভ দিয়েছিল। তো
সবসময় এফআইআই বেরোলেই যে মার্কেট ইন্ডিয়ান মার্কেট নেগেটিভ হবে এমন কোনো কারণ নেই। তার ব্যতিক্রম আছে কোভিড 2021-22-এ ফরেন ইনভেস্টাররা প্রায় 18,400 কোটি টাকা বের করেছিল ইন্ডিয়ান মার্কেট থেকে, নেগেটিভ সেলস করেছিল, কিন্তু এখানে 18% ইন্ডিয়ান মার্কেট পজিটিভ দিয়েছিল। তো এখন যেটা হচ্ছে দেখুন 2026-27, 25-26, 19,690, 13,471, এই 24-25 থেকে টোটাল টাকাটা বেরোতে লেগেছে। তো সেখানে 7% নেগেটিভ আগের বছর ছিল, এখন জাস্ট 3% পজিটিভ আছে। তো যেটা আমি দেখছিলাম যে এপ্রিল মেতে এমপির ওয়েবসাইট থেকে যেটা সোর্স দিয়েছে যে মাল্টি ক্যাপ ফান্ডের নেট সেল এপ্রিলে মাল্টি ক্যাপ ফান্ডে 3,806 কোটি টাকার নেট সেল থেকে 2,291 কোটি টাকা, লার্জ ক্যাপে 2,525 থেকে 1,593, লার্জ অ্যান্ড মিড ক্যাপে 4,490 থেকে 3,278, এগুলো নেট সেল দেখুন সবই এপ্রিল আর মেতে হিউজ ডিফারেন্স হয়েছে। মানে এপ্রিলে টোটাল 38,440 কোটি টাকার নেট সেল এসছিল, তো মেতে এখানে 22,908 কোটি টাকার, মানে অলমোস্ট ভালো রকম ডাউন আছে। তা আমি জাস্ট কিছুদিন আগেই লিখেছিলাম যে ওয়ারেন বাফের বিখ্যাত কোট যে বি গ্রিডি হোয়েন আদার্স আর ফিয়ারফুল, পারফেক্ট টাইম টু অ্যাড ইউর ইনভেস্টমেন্ট বিকজ আনসার্টেনিটি গিভস ইউ স্পেশাল কাইন্ড অফ রিটার্ন। তো যখনই আনসার্টেন সিচুয়েশন এরকম হবে তখনই কিন্তু মার্কেট ডিপ করবে। সেই সময় কিন্তু আমাদের হাতে আমরা যারাই চাকরি করছি বা ব্যবসা করছি সেখান থেকে কিছু কিছু টাকা কিন্তু কনস্ট্যান্ট ইনভেস্টমেন্ট করে যেতে হবে। কেন ভয় পেয়ে যে আমি ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো এটা করা উচিত নয়। ইনভেস্টমেন্ট করলে কী হবে, আপনি কিন্তু খারাপ মার্কেটেই কিন্তু অ্যাকচুয়ালি ভালো মার্কেট, যে সময় আপনি সস্তা পাবেন সেগুলো কিনে আপনার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে রিটার্ন আসবে। এখানে একটা সুন্দর কোটেশন আমি দেখছিলাম, ল্যারি ফিঙ্কের সিইও অফ ব্ল্যাকরকের উনি বলছেন যে সাম অফ দ্য মার্কেট স্ট্রংগেস্ট ডে কেম অ্যামিড দ্য মোস্ট আনসেটলিং হেডলাইন্স। তো যখন সব থেকে নিউজ পেপারে আনসেটলিং হেডলাইন আসবে সেই সময় কিন্তু মার্কেটের স্ট্রংগেস্ট ডে, মানে মার্কেট সবসময় সেখানে কিন্তু স্ট্রংলি আর কি ফিরে আসে, মানে সেটাই হচ্ছে মার্কেটের সবথেকে স্ট্রং জায়গা, মানে অ্যাজ অ্যান ইনভেস্টার আপনার সেদিন সবথেকে স্ট্রং জায়গা। আরও একটা কোটেশন দেখছিলাম আপনাদের সঙ্গে আলোচনা করব যে সেলি কোলাম ডেভিসের, উনি একজন ফিলান্থ্রপিস্ট, যে ইউ মেক মোস্ট অফ ইউর মানি ইন এ বেয়ার মার্কেট, ইউ জাস্ট ডোন্ট রিয়েলাইজ ইট অ্যাট দ্য টাইম। যে আপনি মেন টাকাটা তৈরি করেন কিন্তু বেয়ার মার্কেটে, আপনি সেটা রিয়েলাইজ করবেন পরে, মানে আপনার এখন রিয়েলাইজেশন আসবে না কিন্তু পরে আপনি রিয়েলাইজ করবেন। এসআইপিতেও তাই, যে রুপি কস্ট অ্যাভারেজিং সিস্টেমে যখন মার্কেট অত্যধিক সস্তা হয় তখনই কিন্তু আপনি ইউনিটটা বেশি ক্রয় করে রাখছেন বা কিনে রাখছেন, সেই কারণেই পরে মার্কেট উপরে গেলে তখন আপনার ম্যাক্সিমাম প্রফিটটা হয়। তো বেয়ার মার্কেটেই কিন্তু অ্যাকচুয়ালি আপনি টাকাটা তৈরি করেন কিন্তু মানুষ রিয়েলাইজ পরে করে। তো যেটা বেটার অপরচুনিটি এলসওয়্যার, যেটা আমি বলছিলাম যে হোয়ার ইজ গ্লোবাল মানি ইজ গোয়িং। ইউরো এশিয়াতে দেখুন নেট ইকুইটি ফ্লোতে 1981 ইউএস মিলিয়ন, 1981 ইউএসডি মিলিয়ন ইউরো এশিয়াতে যাচ্ছে, ইউনাইটেড স্টেটে 1037 মানে ইউএসডি মিলিয়ন যাচ্ছে, চায়নাতে 156, জাপানে 106, ইন্দোনেশিয়াতে +1, ব্রাজিল থেকে -3 বেরিয়েছে, ইন্ডিয়া -9 এবং সাউথ কোরিয়া থেকে এবার কিন্তু টাকা বেরোতে লেগেছে, যেটা আমরা একটু আগেই আমি আলোচনা করলাম। এখানে KOSPI কোস্পি কম্পোজিট ইন্ডেক্সে দেখুন সাউথ কোরিয়ার ইন্ডেক্সের চার্ট দেখলে আপনার ভয় লাগবে, মানে যেখান থেকে র্যালি 174%, তো এখান থেকে কিন্তু প্রফিট বুকিং আস্তে আস্তে আসছে। আবার আজকে মার্কেট ওপরে আছে, তো মোমেন্টাম অত সহজে শেষ হয় না। ইভেন ইউএসএ মার্কেটেও যদি দেখেন তো ওপরে টপ করেছিল, আবার ডাউনফল হয়ে আবার রিকভারি করছে। কিন্তু ইউএসএ যেটা সবথেকে বড় চ্যালেঞ্জ ফেস করবে, ইউএসএ ইনফ্লেশন যেভাবে হাই হয়েছে যুদ্ধ করার ফলে, পরপর ব্যাক টু ব্যাক যুদ্ধ করার ফলে, তো ইউএস একটা জিনিয়াস কান্ট্রি, ওরা ঠিক বের করে আসবে, যে কোনো না কোনো উপায় ওরা বের করবে। ইউএস মার্কেট কিন্তু প্রচণ্ড ওভারবট সিচুয়েশন আছে। যখনই ইউএসএ মার্কেট বা সাউথ কোরিয়ান মার্কেট বা তাইওয়ানের মার্কেট বা চায়নার মার্কেট ওভার হিটেড হয়ে আছে, সেখান থেকে যখনই ফল আসতে শুরু করবে তখন সেই টাকা কিন্তু ইমার্জিং মার্কেটে, ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্টমেন্ট হবে। তো আমাদের ধৈর্য ধরা ছাড়া এখন উপায় নেই। এই মুহূর্তে সমস্ত স্টক
মানে জলের দরে পাওয়া যাচ্ছে বলতে গেলে ভালো ভালো স্টক। তো সেই স্টককে অ্যাকুমুলেট করে রাখাই আমাদের কাজ। ইন ফিউচার সেটা 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, র্যালি আসবেই মার্কেটে। যখন র্যালি আসবে তখন আমরা সুফল পাবো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।